ইসহাক হাফিজের গল্প অনাথ। অনাথ গল্পটি ধূসর আকাশ গল্পগ্রন্থ থেকে নেয়া। রজব হোসেন আল ইকরা এতিমখানা ও মাদ্রাসায় হাফেজি পড়ে। মাদ্রাসার আঙিনায় ছোট্ট দুটি টিনের ঘর, চারদিকে মলি বাঁশের বেড়া দিয়ে বছরখানেক আগে চালু হয় মাদ্রাসাটি। রজব কি এতিম? তাহলে তার এই এতিমখানায় কেন থাকতে হবে? ওসব নিয়ে সে ভাবতে চায় না, কারণ এসব মাদ্রাসায় থাকতে হলে এতিমখানাতেই থাকতে হবে। এছাড়া উপায় কি? এখানে কারো সাথেই তার তেমন ঘনিষ্ঠতা নেই, তার বোধ ভাবনা কারো সাথেই মেলে না। শিহাবের বাবা রজবের বাবার বন্ধু, একই গ্রামে ভাড়া বাড়িতে তাদের বাস, তাই ছুটিতে দুজন একসাথে বাড়ি যায়, আবার একসাথে চলে আসে। ছাত্ররা প্রতিদিন আসর নামাজের পর মাদ্রাসা থেকে বের হয়ে পৃথিবীর আলো আকাশ দেখার সুযোগ পায়। অগ্রহায়ণ মাস, বর্ষার জল সরে গেছে। শুকিয়ে যাওয়া খাল জলা ডোবায় আটকে পড়া পানারা আজ মৃতপ্রায়। রজবের চোখে মায়া জাগিয়ে ওইখানে ঝোপের ভেতর ডাহুকেরা সারা রাত ডাকে। দূরের ওই বটগাছটির তলে রজবের কে যেন আছে, তাই সে প্রতিদিন এই সময়টুকুর জন্য অপেক্ষা করে। এতিমখানার গেট থেকে বের হয়ে মেঠো রাস্তাটা সামনে একটা খালের পাড়ে এসে আঁকা বাঁকা হয়ে গ্রামের ভিতরে মিশে গেছে। খালের ওই পাড়ে পানা ঢাকা এক নির্জন ডোবা, ঝোপে ঘেরা উঁচু টিলার উপর একটি বট গাছ। এই গাছের তলায় এসে রজব কিছুক্ষণ দাঁড়ায়। খালের উত্তর দিকে কয়েকটা জমি পার হয়ে একখণ্ড বাড়ি, ঝুঁকে পড়া বরই গাছ। বাড়িটার চারদিকে যত দূর দেখা যায় হিম সবুজে ঘেরা লাউ আর শিমের মাচা। ঝুলে পড়া লতাগুলোয় জীবনের মায়াময় শীতল বিকাশ। বৈকালিক স্নিগ্ধ ছায়ায় ছাইয়ের ঢিবির উপর ঝুলে থাকা লাউ, পাশেই ছোট্ট একখণ্ড জমিতে মরিচ, ধনেপাতা, পালং শাক, পেঁয়াজ, আরো কত লতা গাছে জীবন্ত জমিটা। গোলাপি আর নীল রঙের জামা পরা 12-13 বছর বয়সী এক কিশোরী। 8 বছরের রজব সেদিকে চেয়ে থাকে অপলক। ভাবে, হয়তোবা পৃথিবীর কোথাও আমার এমন এক বোন আছে। ওই বোন আমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে মাথায় পিঠে হাত বুলিয়ে অনেক আদর স্নেহে ঘরে নিয়ে যাবে। রান্নায় ব্যস্ত মা আমাকে দেখে অনেক খুশি হবে। মা আঁচলে আমার মুখ মুছে দিয়ে বলবে, বাবা হাত ধুয়ে খেতে এসো। দূরের ওই নদী থেকে ডোলা হাতে মাছ ধরে আসা এক ছেলে ঠেলা জাল কাঁধে। শাকতোলা কিশোরী এগিয়ে এসে মাছের ডোলাটি হাতে নিয়ে বাড়ির ভেতরে অদৃশ্য হয়। মুখে হাসি, মনে হয় ওরা ভাই বোন। তাদের মা এখন মাছ দিয়ে লাউ রান্না করবে শিমের তরকারি, পুঁটি মাছ ভাজা, নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করবে। মায়ের রান্নার তরকারিতে কাঁচা মরিচ আর ধনে পাতার ঘ্রাণ, পেঁয়াজ পাতা দিয়ে শিং মাছ ভুনা। আজ সন্ধ্যায় ওরা মায়ের রান্না করা তরকারি দিয়ে খাবে। ভাই বোন, মা ও বাবা, মুখে হাসি। সবুজ মাঠের মাঝখানে সবুজে ঘেরা এই বাড়ির ভেতর হয়তো সবুজ শান্তি। এই কিশোরীকে ঘিরে কি এক মায়া। সবুজে ঘেরা এই বাড়ি, পরিবার, স্নেহ মমতার স্নিগ্ধ ঘ্রাণ রজবকে ডাক দেয়। কিছুক্ষণ আগে অস্তাকাশে নরম সূর্যটা অদৃশ্য হয়। এতিমখানায় 8 দিন ধরে পুঁইশাকের নিরামিষ রান্না হচ্ছে, কখনো আলুর ঝোল। বাজারে যে শাকসবজি সস্তায় পাওয়া যায় তা এখানে শুধু মশলা দিয়ে একাধারে রান্না হতে থাকে। সকাল 10টা আর আসর নামাজের পর দিনে এই দুবেলা খাবার। সকালের রান্না করা নিরামিষটাই বিকালে দেয়া হয়। সপ্তাহে একদিন খাল বিলের ঘোলা পানির মতো ডাল, মুখে দেয়া যায় না, বেরিয়ে আসে। জীবন বাঁচাতে তবু খেতে হয়। 2-3 লোকমা কোনো রকম মুখে দিয়েই রজব উঠে যায়।
বাইরে এসে হয়তো মসজিদের আগিনায় গিয়ে বসে থাকে, কখনো বা ছোট্ট ট্রাঙ্কটার ভেতর থেকে এক মুঠো চিড়া বের করে মুখে দেয়। মাউথ আলসার নিয়ে আজ দুদিন তেমন কিছুই খাওয়া নেই। তখন সূর্যাস্তের রক্তিম আভায় নির্জন অশ্বথের পাতারা কেমন মায়াময়, কি এক অচেনা বোধ। রজব ওই সবুজে ঘেরা বাড়িতে যায়। কুয়াশার ডাকের মতো ওই কিশোরী যেন রজবকে ডেকে বলে, তুমি খুব ভালো ছেলে, আমাদের বাড়ি এসো, তুমি আমার ছোট ভাই, তোমার তো অনেক খিদে, মা রান্না করেছে, এসো, আজ সন্ধ্যায় আমরা একসাথে খাবো। খিদায় দুচোখ অন্ধকার হয়ে আসা রজব তখন বাড়িটির উঠোনে। বাড়িতে মা মেয়ের রান্না শেষে ঘরে বাইরে গুছানোর ব্যস্ততা। মেয়েটি রজবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কাঁপা ঠোঁটে রজব বলে, আপা, ও আপা, আমার নাম ইশরাত, তুমি কি চাও? আপনার মতো আমার আপা আছে। ও আচ্ছা, তুমি কি ওই এতিমখানার ছাত্র? জি, বিকেলে ওই গাছের তলায় তোমাকে দেখি, কি চাও? ঠিক তখনই ইশরাতের মা বের হয়ে এলেন। রজব বলল, আমি আপনাদের সাথে লাউয়ের তরকারি দিয়া ভাত খাবো। ইশরাত মায়ের মুখের দিকে তাকায়। মা বললেন, হ্যাঁ, শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করছি, আসো, ঘরে আসো, খেয়ে যাও। এ সময় দূর থেকে ডাকাডাকি। আতঙ্কিত রজব এতিমখানা মসজিদে মাইকে ঘোষণা, আলিকরা এতিমখানার ৮-৯ বছর বয়সী একটি ছাত্র হারানো গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে তাহলে এতিমখানায় খবর দিবেন। হঠাৎ বাস্তবে নিজেকে দেখতে পেয়ে রজব দ্রুত রাস্তায় এসে ওঠে। দূর থেকে কেউ একজন তাকে দেখতে পায়। আর বুঝতে বাকি রইল না, মাইকে ঘোষণার পাশাপাশি লোকজন রজবকে খুঁজতেও বের হয়েছে। এশার নামাজের আগেই রজবের বিচার শুরু হয়। বেত্রাঘাত কিছুক্ষণ চলার পর বড় হুজুর প্রশ্ন করেন, তুই ওই ডোবার পাড়ে বটগাছের তলায় কি জন্য যাস? রজব এলোমেলো কথা বলতে থাকে। ঠিক করে বল, নইলে মার আরো বেশি খাবি। এবার রজবের চোখে জল। হুজুর, ওইখানে আমার আপা আছে, আমার মা আছে। কি? বট গাছের তলে তোর আপা তোর মা থাকে? এই শিহাবকে ডাকতো। শিহাব কাছেই ছিল, এগিয়ে এসে বলল, হুজুর, ওর বাপে রিক্সা চালায়, মাসখানেক আগে ওর বাপে আর একটা বিয়া কইরা আর আসে না, ওর মা ভাড়া দিতে পারে না, বাড়ি ছেড়ে দিছে। রজবের বড় বোনটারে ওর মা শহরে এক বাসায় কাজ করতে পাঠাইছে। রজব বাড়ি গিয়া কাউরে দেখে নাই। ওর মা কই? শুনছি বাসা বাড়িতে কাজ করে। কই জানি থাকে, জানি না। বুঝতে পারছি, তো এইখানে বট গাছের তলে ওর মা বোন আসবে কোত্থেকে? কি জানি, আবল তাবল বকতাছে। কিছুক্ষণ কি যেন ভেবে হুজুর সেদিনের মতো রজবকে বেত মারা বন্ধ করলেন। বললেন, ছেলেটার মাথায় কোনো গন্ডগোল হয়েছে, নয়তো জিনে ধরেছে। এই শিহাব, ওরে নিয়ে যা, সবাই খেয়াল রাখিস। শিহাব রজবকে নিয়ে বিছানা পেতে শুইয়ে দিয়ে বলল, খেতে যাও নাই যে, এখন রাতে কি খাবা? রজবের চোখ ভিজে এলো। বলল, তরকারিতে মাছ শুটকি কিছুই দেয় না, দিনের পর দিন লবণ আর মরিচের গুঁড়া দিয়া পুঁই শাকের ঝোল, আর খেতে পারি না। গরুর খাবারও তো এর চেয়ে ভালো। গরু তো মানুষে দাম দিয়া কেনে, তোমারে আমারে বাজারে নিয়ে গেলে 2 টাকা দিয়া কেউ কিনবো? লিল্লাহর খাওন, এর চেয়ে বালা কই পাইবা? কিছু না খেয়ে ঘুমাইবা কেমনে? রজব পাশ ফিরে শুয়ে বলল, জানি না। আচ্ছা, তুমি ওই বট গাছের তলায় ঝোপঝাড়ের ভেতর একলা বসে থাকো, ভয় করে না? ভয় করে না তো, ওইখানে আমার ভালো লাগে। আপাকে দেখি, আপা স্কুল থেকে আসার সময় আমার জন্য কত কি যে আনতো। আব্বা আম্মা আমারে খুব মারতো, আপা আমারে আদর করত। এসব মাথা খারাপ কথা বন্ধ করো, হুজুর সকালে তোমারে পানিতে চুবাইব। রজব নীরবে পাশ ফিরে শোয়। ভোরে সবাই যখন ফজরের নামাজে, কি একটা ছোট্ট ছায়া এতিমখানা থেকে বের হয়ে ভোরের কুয়াশার আবছায়ায় কোথায় যেন মিশে গেল।
সকালে রজবের নাম উল্লেখ করে একটি ছাত্র নিখোঁজ হওয়ার ঘোষণা প্রচার করা হলো। বিস্তর খোঁজাখুঁজিতেও ছাত্রটির আর কোনো সন্ধান পাওয়া গেল না।